আমাদের এমনিও রেকর্ডিং চালু করে দিয়েছি, রেকর্ডিং ক্লাসটা থাকবে, কোনো প্রকার প্রবলেম হবে না। সো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। সো কালকে আমরা মূলত এইচটিএমএল এর সেকেন্ড ক্লাসটা করেছিলাম, যেখানের মধ্যে আমরা টেক্সট ফরম্যাটিং অর্থাৎ এইচটিএমএল ব্যবহার করে আমরা কীভাবে টেক্সটকে আরও সুন্দর করতে পারি সেটাই মূলত প্র্যাকটিস করেছিলাম। তো আজকে আমাদের হচ্ছে যে এইচটিএমএল এর থার্ড ক্লাস, এবং আজকে আমাদের মূল টপিক হচ্ছে যে হাইপারলিঙ্ক এবং ইমেজ। অর্থাৎ সিম্পলভাবে বলতে গেলে ইমেজে কীভাবে আমরা বিভিন্ন লিঙ্কস ব্যবহার করতে পারি, যেগুলোকে আমরা হাইপার লিঙ্ক বলে থাকি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এছাড়া বিভিন্ন ফরম্যাটে আমরা ইমেজগুলোকে কিভাবে অ্যাড করতে পারি বা রিসোর্সগুলোকে কিভাবে ইনসার্ট করতে পারি সেটাই মূলত আজকে প্র্যাকটিস করব। সো শুরু করা যাক। সো আমরা প্রথমে যেহেতু হাইপার লিঙ্ক নিয়ে কথা বললাম, তো আমরা হাইপার লিঙ্ক নিয়েই ক্লাস শুরু করি। সো প্রথমে আমরা, তো আমাদের এখানে অলরেডি পেজটা ওপেন আছে, তো আমরা এটাকে আমাদের এইচটিএমএল পেজটাকে আগে গুগলে ওপেন করে নিই। তো আমরা ক্রোমে ওপেন করে নিলাম। সো যেমন হাইপারলিঙ্ক মূলত হচ্ছে যে এটাকে মূলত আমরা হাইপারলিঙ্ক বলে থাকি। যেমন এটা কালকের ক্লাস আমরা অলরেডি দেখিয়েছিলাম যে হাইপারলিঙ্ক কীভাবে তৈরি করে। তো এই লিঙ্কটাকে মূলত আমরা হাইপারলিঙ্ক বলি বা অ্যাঙ্কার লিঙ্ক বলি। তো যে কোনো ওয়েব পেজে লিঙ্ক অ্যাড করার জন্য আমরা মূলত এ ট্যাগ ব্যবহার করি, বা যেটাকে আমরা অ্যাঙ্কার ট্যাগও বলে থাকি। তো এই ট্যাগের মাধ্যমে আমরা মূলত যে কোনো ওয়েব পেজের মধ্যে লিঙ্ক অ্যাড করে থাকি। এবং এখানে যেমন ধরেন আমি একটা এখানে লিঙ্ক অ্যাড করলাম, এই, হ্যাঁ, যেমন ধরেন আমরা google.com-এর একটা লিঙ্ক অ্যাড করলাম। তো এটাকে যদি আমরা ক্রোমের মধ্যে দেখি, এটা দেখতে কিছুটা এরকম। এখানে ক্লিক করলে আমাদের গুগল ক্রোম খুলে যাচ্ছে। সো এখানের মধ্যে আমরা যেটা করলাম, সেখানের মধ্যে প্রথমত আমরা অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করলাম, এবং সেই অ্যাঙ্কার ট্যাগকে এবিলিটি প্রদান করার জন্য আমরা মূলত এইচআরএফ বা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। এইটাকে মূলত আমরা হাইপার লিঙ্ক বলে থাকি। তার এভাবে মূলত অনেক ধরনের লিঙ্ক ইয়ের মধ্যে অ্যাড করা হয়, ওয়েব পেজের মধ্যে অ্যাড করা হয়। সো এবার কথা হচ্ছে হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্ক মূলত তিন ফরম্যাটে হয়ে থাকে। আমরা আমাদের ওয়েব পেজগুলোর মধ্যে মূলত তিন ফরম্যাটে হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি, বা এইচআরএফ যে অ্যাট্রিবিউটটাকে, এটাকে তিন ফরম্যাটে আমরা ইউজ করতে পারি। প্রথম যেটা, সেটা হচ্ছে যে আপনার অ্যাবসুলেট লিঙ্ক, দ্বিতীয়টা হচ্ছে আপনার রিলেটিভ লিঙ্ক, আর তৃতীয়টা হচ্ছে আপনার স্পেশাল স্কিমস। সো অ্যাবসুলেট লিঙ্ক বলতে যখন আমরা কোনো জায়গায় ক্লিক করলে সরাসরি একটা সাইটের মধ্যে আমরা যেতে পারি, তখন সেই লিঙ্কগুলোকে বা সেই অ্যাঙ্কর লিঙ্কগুলোকে মূলত আমরা অ্যাবসুলেট লিঙ্ক বলি। যেমন এটা, তো এটা হচ্ছে মূলত আপনার একটা অ্যাবসুলেট লিঙ্ক। সো এটা হচ্ছে আমাদের অ্যাবসুলেট লিঙ্ক। এটাই হয়ে থাকে। এটা হচ্ছে মূলত আমাদের একটা অ্যাবসুলেট লিঙ্ক। এই লিঙ্কটাকে আমরা অ্যাবসুলেট লিঙ্ক। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ লিঙ্ক। তো রিলেটিভ লিঙ্ক হচ্ছে যখন আমরা আগে থেকে আপনার একটা ধরেন ফোল্ডার আছে, কোনো ফোল্ডার বা কোনো ফাইলকে যখন আমরা লিঙ্ক হিসেবে ইউজ করি বা রিলেটিভ ফোল্ডার থেকে আমরা ডেটাটাকে শো করি, তখন সেটাকে আমরা রিলেটিভ লিঙ্ক বলি। যেমন ধরেন এক্সাম্পল স্বরূপ, আমি এখানের মধ্যে এই লিঙ্কের জায়গায় আমি এখানে দিলাম যে, হ্যাঁ ধরেন আমরা ক্লাস রুটিন, আমি চাচ্ছি আমাদের ক্লাস রুটিনটা এখানে দেখাতে। তো আমরা কি করবো, সিম্পলি আমাদের এখানে অলরেডি এইচটিএমএল ফাইলটা আছে। তো এখানে যে কোনো ফাইল বা যে কোনো ফোল্ডার হতে পারে। তো আমরা সিম্পলি এই ফোল্ডারের পাথটা কপি করে নেব, বা নাহলে শুধু ফোল্ডারের নামটা কপি করে নেব। যেহেতু এটা আমাদের ডেস্কটপের মধ্যেই আছে, তো আমাদেরকে এখানের মধ্যে পাথ আর কপি করার দরকার পড়ছে না। আর নাহলে আপনারা ফোল্ডারের লোকেশনটা কপি করে দিলে হচ্ছে। তো আমরা এখানে জাস্ট লিঙ্ক এটা চেঞ্জ করে এটা দিয়ে দেবো। ওকে, এবং যদি আমরা এখন ক্রোমের মধ্যে যাই, সো ক্লাস রুটিন, সো আমরা এটাকে যদি এখন ওপেন করি, আমাদের রুটিনটা খুলে যাচ্ছে। সো এটাকে মূলত বলা হয় যে রিলেটিভ লিঙ্ক। তো এটার মাধ্যমে আমরা যে কোনো ফোল্ডার বা যে কোনো লোকেশনের মধ্যে যে, বা বলতে পারেন যে কোনো ডাইরেক্টরির মধ্যে যে ফাইলটা আছে, সেটাকে আমরা মূলত আমাদের মেইন ইন্ডেক্স ফাইলের মধ্যে শো করছি। এটা হলো আমাদের রিলেটিভ লিঙ্ক। এছাড়া আমাদের আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনার স্পেশাল স্কিম। সো স্পেশাল স্কিমটাকে এভাবে বলি যে স্পেশাল স্কিম জেনারেলি দুই ধরনের আছে। একটা হচ্ছে আপনার মেল বা টেল, মানে মেল টু বা টেলিফোন। তো এই দুইটা কীভাবে ইউজ করে, যখন আপনি চাচ্ছেন যে কেউ আপনার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার ইমেল খুলবে, বা সরাসরি সেই ব্যক্তি আপনাকে ইমেল করতে পারবে, বা কেউ যদি আপনার লিঙ্কে ক্লিক করে তাহলে সে সরাসরি আপনাকে কল করতে পারবে।
তখন আপনারা মূলত এটা ব্যবহার করতে পারবেন। যেমন যেমন আমি আজকে রিসেন্টলি একটা ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইটের মধ্যে আমি করলাম, এই যে যেমন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, তো আজকের এই ওয়েবসাইটটার মধ্যে আমরা মূলত এটা অ্যাপ্লাই করলাম যে কেউ যদি এখানের মধ্যে ইমেলের মধ্যে ক্লিক করে সরাসরি আমাদের ইমেলটা খুলবে। আচ্ছা, এই যে যেমন নিচের দিকে দেখেন এখানে মেইল টু দেখাচ্ছে, তো আমরা এখানে রিডাইরেক্ট অফ করে রেখেছি। কেউ যদি এই যে হচ্ছে কোথায় গেল, আমাদের ইমেলটা ওপেন হয়নি, সমস্যা নেই। আমরা এটা করতে পারবো কীভাবে, সিম্পলভাবে ধরুন আপনি চাচ্ছেন যে কেউ আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করে সে ব্যক্তি আপনার ইমেলে যাবে, তো সেটার জন্য আমরা মেইল টু ফাংশনটাকে ব্যবহার করব, বা মেইল টু স্কিমস, এগুলোকে মূলত স্কিমস বলা হয়। যেমন ধরুন আমরা একটা ট্যাগ নিলাম এবং আমি চাচ্ছি এখানের মধ্যে আমি প্রথমত আমার মেইলটাকে লিখি যে official@gmail.com। এখন এখন কথা হচ্ছে কেউ যদি এখানের মধ্যে ক্লিক করে সে আমার ওখানে যেতে পারবে না। তো আমরা কি করতে পারি, আমরা জাস্ট এটা কপি পেস্ট করে এখানে এইচআরএফে দিয়ে দিতে পারি, বাট স্টিল সেই ব্যক্তি কিন্তু ট্রান্সফার হয়ে আমাদের মেইলে যাবে না। তখন আমরা এখানের মধ্যে কিছু স্কিমস ব্যবহার করবো, বা যেগুলোকে স্পেশাল স্কিমস বলে। তো প্রথমটা হচ্ছে যে আপনার মেইলিংয়ের জন্য, যেটা হচ্ছে আপনার মেইল টু জাস্ট আপনি কোলন দিয়ে আপনার মেইলটাকে এখানের মধ্যে দিয়ে দেবেন। তখন এটা যখন কেউ এখানে ক্লিক করবে তখন এই স্কিমটা রান হবে এবং অ্যাট্রিবিউটের কারণে এটা মূলত আমাদের ইমেলে নিয়ে যাবে। তো যেহেতু আমার ব্রাউজারের মধ্যে মেল অন করা নেই, এই যেমন এটা, তো এখানে ক্লিক করলাম, এই যে আমাদের এখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে আমরা ধরেন ক্রোমের মাধ্যমে অলওয়েজ দিলাম, তো ক্রোমের মাধ্যমে দেখি কি দেখায়। ক্রোমের মাধ্যমে ওপেন হচ্ছে না, কারণ আমাদের এখানে তো নেই। তো হ্যাঁ, যদি সেই ব্যক্তির ব্রাউজারের মধ্যে আপনার ওই জেনারেলি ডিফল্ট ব্রাউজারের মধ্যে ফোন বুক আর অপশানটা থাকে, কেউ যদি এটা এখন মোবাইল থেকে যদি কেউ এখানে ক্লিক করে সরাসরি সেই ব্যক্তি মেইল ট্রান্সফার হয়ে যাবে, সেখান থেকে সেই ব্যক্তি আমাকে মেইল দিতে পারবে। সিমিলার ফর্মেটে এখন আপনি যদি চাচ্ছেন যে কেউ যদি আপনার ফর্মে বা কোথাও লেখা ইয়ার মধ্যে যদি ক্লিক করে লিঙ্কে ক্লিক করে আপনাকে কল করতে চায়, যেমন হোয়াটসঅ্যাপ বেস যে ফর্মগুলো আমরা বানাই সেই ফর্মের মধ্যে আমরা মূলত এটাকে ইউজ করি। যেমন ধরেন আমরা এই ট্যাগ ব্যবহার করি এবং এখানের মধ্যে আমরা ধরেন আমাদের টেলিফোন নাম্বারটা দিলাম। এখন কেউ যদি নাম্বারের মধ্যে ক্লিক করে কন্ট্যাক্ট করতে চায় তাহলে সে সরাসরি ক্লিক করলেই আমাদের এখানে আসবে। তো সেটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা টেল স্পেশাল স্কিমটাকে ব্যবহার করব এবং এটার মধ্যে আমরা কোলন দেবো। বাট এই জিনিসে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কান্ট্রি কোড অ্যাড করতে হবে, তাহলে সেটা বেশি ভালো হবে ইন্ডেক্সিংয়ের জন্য। এবং অনেক সময় কিছু ব্রাউজারের মধ্যে, যেমন ধরুন ব্রেভ ব্রাউজার যারা ইউজ করে তাদের ব্রাউজারের মধ্যে কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে প্রিবিল্ড সেফটির জন্য। ইনহ্যান্স ব্রাউজিংটা যদি চালু থাকে তখন তারা মূলত এইভাবে ক্লিক করলে খুলবে না, এটা আটকে দেয়। তো সেই জন্য আমরা মূলত ভেরিফাই করে দেবো যে না আমাদেরটা ঠিক। তো আমরা এখানে জাস্ট কান্ট্রি কোড দিয়ে দিলাম, এটা আমাদের ডান। এখন যদি কেউ এই লিঙ্কে ক্লিক করে সে আমাকে কল করতে পারবে, এই যেমন এখানে ওপেন দ্য পিক আপ। তো এটা যদি কেউ মোবাইল থেকে হয় সে মোবাইল থেকে আমাকে কল দিতে পারবে। তো আমাদের এখানে পিসিতে তো মোবাইল কানেক্টেড নাই, তো এখান থেকে ডাইরেক্ট সরাসরি আমাদের কাছে কল। তো এই দুটোটা আমরা মূলত এই জন্য দেখিয়েছি, আমরা এগুলোকে চাইলে ইন্ডিভিজুয়ালি ওয়েব পেজে অ্যাড করতে পারবো, বা ধরেন আপনি একটা ফর্ম বিল্ড করলেন এবং যখন কেউ সাবমিট দেবে তার ডেটাটা আপনি সরাসরি আপনার মেইলের মধ্যে চাচ্ছেন, তখন তার ব্রাউজারে যে মেইলটা ওপেন করা আছে বা যে মেইলটা দিয়ে সে লগ ইন করা আছে সেই মেইলের মাধ্যমে মেইলটা গেটওয়ের মতো কাজ করবে এবং আপনার মেইলের মধ্যে সেই ব্যক্তি তার ডেটা ফিল করতে পারবে। এই জন্য মূলত সেম জিনিস আমরা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও করি, যেখানে ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ যায়। সো আমরা একটা বানিয়েছিলাম যেখানের মধ্যে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যায় ডেটা। সো 1 মিনিট, এটা একটু আচ্ছা এটা পরে দেখতে হবে কেউ কি, হ্যাঁ আছে, কজন জন হবে। সো এটা ছিল যে মূলত আপনার হাইপার লিঙ্কের একটা ধারণা যে আপনারা কীভাবে হাইপার লিঙ্কসগুলোকে ব্যবহার করতে পারেন। এবার এই হাইপার লিঙ্কসেরই মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউটস ব্যবহার করব। প্রথম যেটা অ্যাট্রিবিউট সেটা হচ্ছে আপনার টার্গেট।
এখন যেমন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমরা যখনই কোনো লিঙ্কে ক্লিক করি সেই লিঙ্কটা আমাদের এই ব্রাউজারে খুলে, তো আমাকে আবার ব্যাক করে, বা এই ট্যাবে খুলছে আমাকে আবার ব্যাক করে প্রিভিয়াস ট্যাবে যেতে হচ্ছে। তো এইটার জন্য আপনারা যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে টার্গেট। আপনারা কি চান এই ট্যাবের মধ্যে খুলতে নাকি পরবর্তী ট্যাবের মধ্যে সেটাকে খুলতে, সেটা আপনারা টার্গেটের মাধ্যমে ডিসাইড করে দিতে পারবেন। যেমন ধরেন আমি এই লিঙ্কটাকে ধরি, সো আমি চাচ্ছি যে এই লিঙ্কটা আমার অন্য ট্যাবে খুলবে, তখন আমরা জাস্ট লিখবো যে টার্গেট, টার্গেট দিয়ে আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেব, যে একটা খালি ট্যাবের মধ্যে খুলবে, এই ট্যাবের মধ্যে না, ব্ল্যাঙ্ক। সো এখন আমরা দেখি এবং আমরা প্রেস করি, আমাদের আলাদা একটা ট্যাবের মধ্যে খুলছে। সো এটা হচ্ছে আপনাদের অ্যাট্রিবিউটের এবিলিটি, যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো এখানের মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন ব্ল্যাঙ্ক, সেলফ, প্যারেন্ট, টপ। এগুলো একটা এক্সাম্পল দিই। যদি আপনি চান যে আপনার সাইটটা বা আপনার লিঙ্কটা অন্য একটা ট্যাবে খুলবে, তখন আপনি ব্ল্যাঙ্ক ব্যবহার করবেন। তো ব্ল্যাঙ্কের মানে হচ্ছে যে একটা খালি ট্যাব বা উইন্ডোর মধ্যে পেজটাকে খোলো। এছাড়া আপনি যদি চান যে ডিফল্ট, তাহলে আপনি টার্গেট নাও দিতে পারেন। আর যদি চান যে না আমি টার্গেটটাও ব্যবহার করব এবং আমি চাচ্ছি যে আমার এই ট্যাবের মধ্যে ডেটাটা খুলবে, তখন আপনারা জাস্ট লিখে দিবেন সেলফ। এখন যখন কেউ ক্লিক করবে, সেই অন্য ট্যাবে না গিয়ে এই ট্যাবের মধ্যে আমাদের ডেটাটা বা আমাদের ফাইলটা খুলবে। এছাড়া আরেকটা আছে, যেটা হচ্ছে আপনার জেনারেল রিলেটেড, মানে বর্তমান সময়ে কিন্তু সবচেয়ে বেশি ব্ল্যাঙ্ক আর সেলফটাই ব্যবহার হয়। এছাড়া আরও দুটা আছে আপনার, যেগুলো আমরা ব্যবহার করি ভ্যালু, যেটা হচ্ছে আপনার প্যারেন্ট আর একটা হচ্ছে টপ। এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা তাও দেখিয়ে দিই প্যারেন্ট, কারণ কোনো না কোনো কাজে আসতে পারে। আমরা প্যারেন্টে যদি যাই, সিমিলারভাবে কাজ করছে। প্যারেন্ট আর টপ কিন্তু সিমিলারই, ব্ল্যাঙ্ক আর সেলফেরই সিমিলারই, বাট সবচেয়ে বেশি সাধারণভাবে আধুনিক ওয়েবসাইটগুলোতে মূলত আপনার ব্ল্যাঙ্ক আর সেলফটাই ব্যবহার করে। এখন কথা হচ্ছে, আপনি ব্ল্যাঙ্ক যদি ব্যবহার করেন তাহলে নিরাপত্তার একটা বিষয় আসে। যেমন আমি শুরুর দিকে বলেছিলাম যে বিভিন্ন ব্রাউজার আছে যেগুলো ইউজারকে কিছু প্রোটেকশন দিতে চায়। তো এই প্রোটেকশনের কারণে অনেক সময় আমাদের ওয়েব পেজের যে আমরা চাচ্ছি যে রিডাইরেকশন যে এবিলিটিটা, সেটা হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। তো সেই জন্য ব্রাউজারকে বলে রাখা ভালো যে মানে হ্যাঁ আমাদের এই লিঙ্কটা কিন্তু ইয়া ভালো। এটা কেন আমরা করি, যেমন যদি আপনারা এটা ব্যবহার করেন যে আমরা ব্ল্যাঙ্ক যদি ব্যবহার করি, তাহলে আপনাকে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে রেল। আমরা রেল অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করে এখানে ভিতর লিখে দিব যে নো ওপেনার, নো ওপেনার, OPENER, নো ওপেনার। এছাড়া নো রেফার, নো রেফার, রেফারার, সরি আর ডাবল আর হবে। আমরা এখানের মধ্যে নো রেফারার আর নো ওপেনার এই দুইটা ব্যবহার করলাম। তো ওটা কাজ হয়েছে নাকি দেখি, বানানটা কি, নো, ওকে। সো আমরা এখানের মধ্যে নো ওপেনার বা নো রেফারেটটা দিয়ে আমরা মূলত ব্রাউজারকে বলা হয়েছে যে নতুন ট্যাব থেকে অরিজিনাল পেজকে কন্ট্রোল করা যাবে না, এবং দুটোই ডিফারেন্ট, পুরাদমে ডিফারেন্ট পেজ, কোনোটা একটা একে অপরের অংশ নয়। সো এটা ব্রাউজারে দিয়ে রাখবেন যখন আপনারা এরকম এই টাইপের লিঙ্কসগুলো অ্যাড করবেন এবং আপনারা চাচ্ছেন যে সেই লিঙ্কটা অন্য ট্যাবের মধ্যে খুলুক, তখন এটা দিয়ে রাখবেন। এতে করে দুটো ট্যাব স্বয়ংক্রিয় এবং আলাদা হবে এবং সেগুলো আলাদাভাবেই কাজ করবে, একে অপরের সাথে হবে না। তো ব্রাউজারের মধ্যে তখন সেটা ওপেন হতে পারবে, কোনো প্রকার রেস্ট্রিকশনটা আসবে না। এখন আমরা চাইলে এখানের মধ্যে কিছু সিএসএসও অ্যাপ্লাই করতে পারি, যেটার মাধ্যমে আমরা এই লিঙ্কগুলোকে আরেকটু কালারাইজড করতে পারি যদি চাই। যেমন ধরেন এখানের মধ্যে স্টাইল দিলাম, জাস্ট একটা সিম্পল সিএসএস দেখাই, তাহলে একটু ইন্টারেস্টিং হবে ক্লাসটা। আমরা জাস্ট এ দিয়ে, যেহেতু আমরা এ ট্যাগকে করছি, তো আমরা জাস্ট সবগুলোর জন্য এ ট্যাগ দিয়ে
কার্লি ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা না সরি, এভাবেই করে ফেলি একটার মধ্যে আমরা টেক্সট ডেকোরেশন। তো আমরা টেক্সট ডেকোরেশন নাম দিলাম যাতে কোনো প্রকার ইয়ে না থাকে। তো এরপর আমরা আর কি করতে পারি, হ্যাঁ, কেউ যদি লিঙ্কটাকে হভার করে তাহলে সে যাতে এটা দেখতে সুন্দর লাগে, তো সেই জন্য আমরা লিঙ্ক হভারের মধ্যে আমরা টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, অর্থাৎ যখন কেউ আমার লিঙ্কটাকে হভার করবে, আমার লিঙ্কের উপর ইয়াটা রাখবে, আপনার কার্সার রাখবে, তখন আমার লিঙ্কটা যাতে আন্ডারলাইন শো করে। তো ডিফল্ট, এই যে যেমন দেখেন ডিফল্ট আন্ডারলাইন থাকবে সব লিঙ্কের মধ্যে, তো আমরা ডিফল্টটাকে রিমুভ করে দিয়ে এটা দিয়েছি, যেমন দেখেন এই যে এভাবে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের বেসিক একটা সিএসএস এক লাইন 2 লাইন, সেটা এক লাইন না, ধরতে গেলে এক লাইনের মধ্যেই আমরা এই 2 লাইন সিএসএস দিয়ে আমাদের এটাকে একটু সুন্দর করলাম। এখন এখানের মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, সো এগুলো আমরা সিএসএস ক্লাসের মধ্যে দেখাবো এমন। তো এখানের মধ্যে জাস্ট ইন্টারেস্টিং করার জন্য ক্লাসটাকে একটু দেখাচ্ছি, যেন যাতে একটু, কারণ নাহলে এমনি এইচটিএমএল হচ্ছে জাস্ট স্কেলেটন বেসড ল্যাঙ্গুয়েজের মতো, ওখানে সেরকম কিছু নেই। হ্যাঁ, অনেকের থেকে যেমন শুরুর দিকে যখন এইচটিএমএলগুলো ব্যবহার হতো তখন ওখানের মধ্যে এক একটা ওয়ার্ড অনেক লম্বা হতো, ভারী ভারী। পরের সময়ের সাথে সাথে যেমন এখন বর্তমানে HTML5 ব্যবহার করা হয়, তো সময়ের সাথে সাথে এইচটিএমএলটাকে অনেক আপডেটেড করে ফেলা হয়েছে। HTML5টাকে আমরা জাস্ট অ্যাক্রোনিমগুলোকে ব্যবহার করি, যেমন অ্যাঙ্করের জন্য A, বা ধরেন প্যারাগ্রাফের জন্য P। তো আগের দিকে প্যারাগ্রাফ ট্যাগগুলো ডিফারেন্ট ছিল। আমি এই কালারটা দিই, এটাই মনে আছে আমার থেকে। সো আমার থেকে যে দেখি কালারটা কী ছিল, কি 1 মিনিট, আমরা 2 পিক্সেল দিয়েছিলাম, হ্যাঁ 2 পিক্সেল দিয়েছিলাম। সো এখানের মধ্যে আমরা জাস্ট আচ্ছা এটার একটা উদাহরণ দিয়ে দিই। প্রথমে আমরা কি করেছি, ডিফল্ট হচ্ছে যে ডিফল্ট যখনই আপনি লিঙ্ক তৈরি করবেন সেটা সর্বদা আন্ডারলাইনওয়ালা হবে বা আন্ডারলাইন সাথে হবে লিঙ্কের। তো আমরা প্রথমেই কি করেছি, সিএসএসটা দিয়ে জাস্ট ডিফল্ট জিনিসটাকে অফ করে দিয়েছি। এরপর করেছি কি, আমরা একটা শর্ত তৈরি করে দিলাম যে যখন কেউ ব্যক্তি আমার লিঙ্কটার উপর মাউসের কার্সারটা আনবে তখন সেখানের মধ্যে একটা আন্ডারলাইন শো করবে। এরপর আমরা আউটলাইন যেটা সেটাকে 2 পিক্সেল ইয়ে করে দিলাম, সলিড ইয়ে দিলাম। এটা হোয়াইট কালার নাকি গ্রিন কালারে জানি না আমি শিওরলি, যে একটু জাস্ট এবার দেখতে একটু কিছুটা সুন্দর লাগছে, যেমন যখন কেউ ধরবে তখন এটা দেখাবে। তো এটা জাস্ট বেসিক সিএসএস, যেহেতু আমাদের আজকে সিএসএস ক্লাস না, তাও আমরা একটা দেখাই দিলাম। তো আমাদের অলরেডি লিঙ্ক হাইপার লিঙ্ক সম্পর্কে হয়ে গেল, মানে হাইপার লিঙ্ক মূলত আমরা এভাবেই করি। এরপর যেটা সেটা হচ্ছে আপনাদের ইমেজ। যেমন প্রজেক্টসের ক্ষেত্রে আপনাকে ইমেজ ইনসার্ট করতে হবে, বিভিন্ন ধরনের ইমেজ। সেই তো সেই ইমেজগুলোকে আমরা এবার ইনসার্ট করা দেখব। যে বেসিকভাবে এইচটিএমএল এর মধ্যে ইমেজ অ্যাড করার জন্য আমরা মূলত ইমেজ ট্যাগটাকে ব্যবহার করি, বাট আপনি ডাইরেক্ট ইমেজ ট্যাগ ব্যবহার করে ডেটা এখানে স্টোর করতে পারবেন না, যেহেতু ইমেজ ট্যাগের মধ্যে কোনো ক্লোজিং ট্যাগ নেই। ইমেজ ট্যাগ হচ্ছে একটা সেলফ ক্লোজিং ট্যাগ, তো এখানে যাবতীয় যা কাজ আমরা সবগুলো ওপেন ট্যাগেই করি। তো কোনো প্রকার ফাইল যদি আমরা এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা সেটা সোর্স দিয়ে অ্যাড করি, এবং সোর্সের মধ্যে আমাদের মূলত ফাইলটা দেখায় logo.png। সো আমার এখানে সেরকম কোনো ফাইল নেই, তাও দেখি এখানে যেমন দেখেন, যদি আপনার কোনো ইমেজ না থাকে তাহলে এটা দেখাবে। এটা হচ্ছে যে আপনার ব্রাউজারের মধ্যে, ব্রাউজার না, আপনার পিসির ডিফল্ট ইমেজ আউটপুট। তো এটা আমাদের উইন্ডোজের মধ্যে ইনস্টল করা থাকে, ম্যাকের জন্য আলাদা, আবার ওএস আপনার লিনাক্সের ক্ষেত্রে একটু আলাদা হয়। লিনাক্সের ক্ষেত্রে এখানে মনে একটা লিনাক্সের ওই প্যাঙ্গুইনের ছবি সিস্টেম থাকে। সো এটা হচ্ছে আপনাদের ডিফল্ট, আচ্ছা সেটা থাকুক। তো যদি আপনার থেকে ইমেজ থাকে আপনি এখানে ইমেজ শো করতে পারেন। তো ইমেজ আপনি এখানে বিভিন্ন ফরম্যাটে শো করতে পারেন, যেমন ধরেন আপনার একটু আগে দেখালাম, এখানে ব্রাউজারের মধ্যে ডেস্কটপে যদি আপনার কোনো ইমেজ থাকে বা আপনার এখানে যদি কোনো ফোল্ডারে কোনো ইমেজ থাকে আপনি সেটাকে এখানে শো করাতে পারেন। সিমিলারভাবে ধরেন আপনি গুগল থেকেও কোনো ইমেজ এখানে শো করাতে পারেন, যেমন ধরেন আমরা গুগল থেকে যে কোনো ইমেজ একটা নিয়ে ইমেজটা চাইলে এখানে শো করাতে পারবো। হ্যাঁ একে নিই, দেখি এটা শো হয় নাকি। জেনারেলি আমার আমার এই পিসির মধ্যে হয়তো শো হবে না, তাও দেখি চেষ্টা করে, কারণ আমাদের এখানের মধ্যে ইয়েটা অফ করা আছে। তো একটু দেখি, আশা করি শো করবে। হ্যাঁ শো করছে, যা। সো আপনারা চাইলে এভাবে লিঙ্ক দিয়ে মানে আরেক জায়গায় হোস্ট করা ইমেজটাকেও এখানে শো করতে পারবেন। তো
এই যে আমরা লিঙ্ক জিনিসটা যে ব্যবহার করলাম, এটার একটা টিপস দিয়ে রাখি। আপনারা চাইলে একটা জিনিস ব্যবহার করতে পারেন, যখন আপনারা দেখছেন যে আপনাদের ওয়েব পেজে বা ওয়েবসাইটের মধ্যে আপনারা ভারী ইমেজ ব্যবহার করছেন, যেমন কিছু কিছু ইমেজ বা কিছু কিছু ভিডিও আছে যেগুলো সাইজে অনেক ভারী হয়, আর সেগুলো যদি আপনি ডাইরেক্ট ওয়েবসাইটে আপলোড করে দেখাতে যান তাহলে আপনার ওয়েবসাইটের লোডিং টাইম বেড়ে যায়। তখন আমরা কি করি, তখন আমরা কিছু থার্ড পার্টি বা সিডিএন ওয়েবসাইট ব্যবহার করি। যেমন ইমেজের জন্য আপনার ইমেজ ব্লার একটা ওয়েবসাইট আছে, বা আপনি জাস্ট সিম্পলি গুগলের মধ্যে সার্চ করতে পারেন যে ইমেজ অনলাইন হোস্টিং, অনলাইন হোস্ট। তো কিছু ফ্রি ওয়েবসাইট পেয়ে যাবেন, এই যেমন ইমেজ বিবি বা পোস্ট ইমেজ বা ইমেজ কিট বা ফ্রি ইমেজ হোস্ট। তো এখানে গিয়ে আপনার ইমেজটা আপলোড করবেন, আপলোড করার পর এরা আপনাকে একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা এনে জাস্ট আপনি এখানে কপি পেস্ট করে দেবেন। সেম ভিডিওর ক্ষেত্রেও আছে, বাট ভিডিওর ক্ষেত্রে আপনাকে একটু পেইড সিস্টেম। সো এটা হচ্ছে ইমেজের, যে মানে আপনি যদি ইমেজ অ্যাড করতে চান। এখন কথা আসছে যে এই ইমেজটার আমি যদি এখন নাম চেক করি, তাহলে আমার ইমেজটার কোনো নাম নেই। আমরা যদি ইন্সপেক্টে যাই, এই ইমেজটার কোনো নাম নেই। আর আমি চাচ্ছি যে আমার ওয়েব পেজে যে ইমেজটা আছে সেই ইমেজটা মানুষ খুঁজে পাবে। বাট এখন যদি আমি ধরেন এটা একটা ওয়েব পেজ আমি বানালাম এবং এই ইমেজটাকে যদি এখন মানুষের খুঁজতে যায়, এটা গুগলে দেখাবে না, চাই আমি যত ইন্ডেক্স করাই, কারণ এই ইমেজের কোনো নাম নেই। এই ইমেজটার নাম হচ্ছে যে এটা, দেখেন কত লম্বা একটা নাম, মানে এই লিঙ্কটাকে কীভাবে মানুষের সার্চ করবে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অল্টারনেটিভ নাম বা অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করব। এর আগের ক্লাসটা তো দেখিয়েছিলাম, সেটার জন্য আমরা জাস্ট অল্ট ট্যাগ নিয়ে অল্ট ট্যাগের মধ্যে আমরা মূলত ইমেজটার নাম দেব। যে ধরেন আমরা ধরেন ইমেজটার নাম দিলেন যে মাঙ্কি অন এ ট্রি, জাস্ট এক্সাম্পল। এখানে যে কোনো কিছু হয়, তো বেশি ভালো হয় যদি একটু ডিটেলড হয়, তাহলে ক্রলিং করতে একটু সাহায্য, অনেকে ছোট নাম দেয়। এখন যদি ইমেজটা আমরা ইন্সপেক্ট করি, তাহলে এখানে আমার ইমেজের একটা নাম আছে। তো যখন ক্রলারে ক্রল করবে তখন সেই ইমেজটাকে খুঁজে পাবে। এই জন্য মূলত আমরা অল্টারনেটিভ টেক্সটগুলো ব্যবহার করে প্রতিটা লাইনকে একটা নির্দিষ্ট আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করি। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি ভালো হয় যদি প্রতিটা সেকশনে প্রতিটা ইন্ডিভিজুয়াল কন্টেন্টকে আপনি একটা ইউনিক আইডেন্টিফিকেশন দেন। ইমেজ হলে ইমেজের জন্য অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করেন। সেকশনসগুলোকে আইডি অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করে সেকশনসগুলোকে একটু নাম দেন, বা ডিভের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করে আপনি সেকশনসগুলোকে বা কলামসগুলোকে একটা আলাদা আলাদা নাম দেন, তাহলে এটা বেশি ভালো হয়। সো এতটুকু আমরা আশা করি বুঝলাম। এখন সমস্যা হচ্ছে আমার ইমেজটা বেশি বড়, মানে একটু লম্বাটে টাইপের, তো আমি চাচ্ছি ইমেজটাকে একটু ছোট করতে। এখন আপনি চাইলে সিএসএস ব্যবহার করে করতে পারেন, বাট শুধু এই এক লাইনের জন্য যদি আমরা আলাদা করে সিএসএস লিখতে চাই সেটা অনেক কষ্টের। তো আমরা এইচটিএমএলে আমাদেরকে সেই অপশানটা দিল। এইচটিএমএল এর দুইটা অ্যাট্রিবিউট আছে এক্সটার্নাল, যেগুলো হচ্ছে আপনার উইথ আর হাইট। তো আমরা জাস্ট উইথ আর হাইট ব্যবহার করে আমরা এটাকে একটু ছোটো করি। হ্যাঁ, এখন আশা করি দেখা যাচ্ছে। তো আমরা উইথ ধরেন দিলাম, উইথ মানে হচ্ছে যে সাইডে কতটুকু বড়, তো আমরা সাইডের দিকে 200 দিই, এবং লম্বাতে কত বড় হবে আমার ছবিটা, তো আমি যেহেতু 200 দিয়েছি 100 বাড়তি দিয়ে আমরা 300 দিই, যেহেতু ছবিটা একটু লম্বা আমরা 300, বাস এখানে আর কিছু করতে হচ্ছে না। আমরা 200 আর 300 এটা ইন্ডিভিজুয়ালি পিক্সেলের মধ্যে কাউন্ট হবে। দেখেন একটু বড় হয়েছে, তো আমরা এটাকে আরও ছোট করে দিই, আমরা 200 না দিয়ে 100 দিই, এখানের মধ্যে 200 দিই। একটু একটু চ্যাপ্টার টাইপের হয়ে গেল সাইডে, আর একটু বাড়িয়ে দিলে ভালো, 150 করে দিলে ভালো। এই যে আমরা 150 দিই। এই যে হয়ে গেল। সো এখানের মধ্যে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, একটা হচ্ছে উইথ আর একটা হাইট। সো অ্যাট্রিবিউটসগুলো এর আগের ক্লাসটা তো বললাম যে অ্যাট্রিবিউটস মানে হচ্ছে যদি আমরা কোনো ট্যাগকে কোনো এবিলিটি দিতে চাই তখন আমরা অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করি। কারণ শুধু এইচটিএমএল এর ট্যাগ ব্যবহার করে যে আপনি কাজগুলো করতে পারবেন না এমনটা না, সেখানের মধ্যে আপনাকে সেই ট্যাগগুলো, কারণ ট্যাগগুলো হচ্ছে যে আপনার মার্কআপের জন্য। আমরা এখানে ইমেজ ট্যাগ ইমেজ শো করার জন্য নয়, বরং ইমেজ ট্যাগটা ব্যবহার করেছি যে এখানে যে একটা ইমেজ আছে সেটাকে জানান দেওয়ার জন্য মূলত আমরা ইমেজ ট্যাগটা ব্যবহার করেছি, অর্থাৎ মার্কআপ করেছি। এই যে পুরো একটা ধরেন এটা একটা সেকশন, এই পুরো সেকশনটাকে আমরা ইমেজ ট্যাগ দিয়ে মার্কআপ করে দিয়েছি যে এই সেকশনে যা আছে তা হলো যে ইমেজ। ওকে, এখানে আমরা অল্টারনেটিভ টেক্সটটাও দেখলাম যে কীভাবে অল্টারনেটিভ টেক্সটগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার
এবার যেটা সেটা হচ্ছে আমাদের রেসপন্সিভ ইমেজ। আমরা সোর্স ব্যবহার করে মূলত ইমেজটাকে দেখালাম। তো এখানের মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে আপনার সোর্স সেট। কারণ বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রেজুলেশনের আমাদের দরকার পড়ে, সেই রেজুলেশনের উপর বেস করেই আমাদের ছবিটা যাতে ওখানে আউটপুটটা দেখায়, সেই জন্য আমরা মূলত সোর্স সেটটা ব্যবহার করি। তো সোর্স সেটটা এইভাবে ব্যবহার করি যে আমাদের এখানে সব কিছু আছে, আমরা জাস্ট একটা জিনিস করি, আমরা এখান থেকে আপাতত অল্টারনেটিভ টেক্সট থাকুক, আমরা উইথ আর হাইট আপাতত বাদ করে দিই। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে একটু স্পেস নেব, বা যাবতীয় যা আসা এখানে। তো আমাদের সোর্স থাকবে এবং আমরা এখানে সোর্স সেটটা অ্যাড করি। তো এটা রেজাল্ট দেখাবে নাকি আমি শিওর জানি না, তাও দেখি সোর্স সেট। তো সোর্স সেটের মধ্যে আমরা মূলত আমাদের ফাইল কতটুকু সাইজের হবে, কতটুকু সেগুলি মূলত শো করি। তো আমরা এখানে কি করব, সোর্স সেটের মধ্যে আমরা আমাদের ফাইলের নামটা আগে লিঙ্কটা কপি করে নিই এবং সোর্স সেটের মধ্যে দেখাই। তো এর দিকে আউটপুটটা কীরকম আসে আগে, হয়তো দেখাবে না, তাও দেখি। হ্যাঁ দেখাচ্ছে, এই যেমন দেখেন ব্রাউজার অনুসারে মূলত এটা নিজেকে করছে। আমরা একটা কাজ করি, আমরা সোর্স আমরা সোর্সটাকে আপাতত লাগছে না, যেহেতু আমরা সোর্সটাকে বাদ করে দিই, অল্টারনেটিভ টেক্সটটাকেও বাদ করে দিই, যেহেতু আমরা রেসপন্সিভ করছি। তো রেসপন্সিভ কাজের জন্য আমরা সোর্স সেট আর সোর্স দুটোটাকে ব্যবহার করব। তো আমরা এখানের মধ্যে আপাতত সোর্স সেটটার এক্সাম্পল দেখাচ্ছি। তো যখন আপনারা করবেন তখন সোর্সটাকে ব্যবহার করবেন ইমেজটাকে শো করানোর জন্য, মানে ডিফল্ট ইমেজ, আর সোর্স সেটটাকে ব্যবহার করবেন রেসপন্সিভনেসের জন্য। তো এখানে সোর্স সেট দিয়ে আমরা ইমেজটাকে অ্যাড করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে চাইলে ইমেজের উইথ হাইট এগুলো অ্যাড করে দিতে পারি। সেটা কীভাবে অ্যাড করবো, যে জাস্ট আমরা এখানে পেয়ে গিয়ে আমরা ধরেন উইথ দিলাম 400, এবং যদি এখন দেখি দেখেন অনেক বড় হয়ে গেছে, আমরা আরও ছোটো করলাম, আমরা রিসেট দিই একেবারে। সো এখানের মধ্যে আমরা কি অ্যাপ্লাই করলাম, এখানে আমরা এই ডাব্লিউ মানে হচ্ছে যে উইথ, আমরা উইথ দিয়েছি কত 400, কিসের জন্য, একটা ইমেজ। আচ্ছা একটা কাজ করি, যা একেবারে একসাথেই দেখাই, বেশি ভালো হবে। সো আমরা এখানে আরেকটু স্পেস দিই। তো এই উপরের লাইনটা হচ্ছে আপনার ডিফল্ট ইমেজ, আমাদের ব্রাউজারের ডিফল্ট ইমেজ, ওকে। নিচের লাইনটা হচ্ছে আমাদের ব্রাউজার না, মানে আমাদের ডিভাইসের উপর বেস করে আমাদের ইমেজ কতটুকু দেখাবে সেই জন্য। তো সার্চ সেটের মধ্যে আপনি একই টাইমে 10টা ইমেজ চাইলে 10টা ইমেজ অ্যাড করতে পারবেন। তো কিভাবে অ্যাড করবেন, তো এই প্রথম ইমেজটা ধরেন আমি অ্যাড করলাম, যে প্রথম ইমেজটা সাইজে 400 উইথ, মানে বড়তে 400, প্রথম ইমেজটা ধরেন আমাদের 400। তো এটাকে আমরা কমা দেব। এবার আমরা কি করব, আবার এই সেম জিনিসটা লিঙ্কটাকে কপি করব এবং সাথে এটাকেও কপি করব, আবার আমরা এখানে পেস্ট করব, এবং দ্বিতীয় ইমেজ যেটা আমাদের সেটা হচ্ছে ধরে নেন আমাদের 800, মানে বড় পিসির জন্য। এবং সেমভাবে আমরা আবার নিচের লাইনে যাব, এখানের মধ্যে আমরা আমাদের তৃতীয় ইমেজটাকে অ্যাড করব। তো তৃতীয় ইমেজটা ধরে নেন আমাদের 200। তো সার্চ সেটটা আমরা ব্যবহার করি মূলত রেসপন্সিভ কাজের জন্য, অর্থাৎ আমরা চাচ্ছি যে একই টাইমে আমাদের একটা ইমেজের 4টা আলাদা আলাদা ভেরিয়েবল বা 1 শতাধিক আলাদা আলাদা ভেরিয়েন্ট আমাদের ইয়েতে শো করবে। তো এই জিনিসটা মূলত ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হয়ে থাকে। আপনারা হয়তো জানেন না কি জানি না, হয়তো যারা মূলত ওয়ার্ডপ্রেসের ইন্টারনাল ফোল্ডার্সগুলোকে চেক করে দেখেছে কৌতূহলবশত, যেমন ধরেন আপলোড ফোল্ডারে, সেখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, লোগোর ইমেজ আপনি কিন্তু একটা আপলোড করেছেন, বাট সেই লোগোটা বিভিন্ন সাইজে ডিভাইড হয়ে গেছে। যেমন দেখবেন 800x20, 79, 790x20, ওরকম, মানে এরকম বিভিন্ন সাইজে সেই লোগোটা ভাগ হয়ে গেছে। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবেই করে থাকে, যাতে মোবাইল, পিসি, ট্যাবলেট, বড় পিসি, বা ধরেন বড় টিভি, তো বিভিন্ন ডিফল্ট ফাংশনসগুলোর উপর ভিত্তি করে এটা ইমেজটাকে অপটিমাইজ করে নেয়। আর সেগুলোকে দেখানোর জন্য মূলত আমরা এই রুলটা ফলো করে সোর্স সেট, ডিফল্ট ইমেজ হচ্ছে আপনার এটা, বাট সেই ডিফল্ট ইমেজটার ভেরিয়েন্ট হচ্ছে যে এটা। তো আপনার ইমেজের ভেরিয়েন্ট যদি আপনি অ্যাড করতে চান তখন এটাকে ব্যবহার করবেন।
এবার এটার মধ্যে আমরা টোটাল কয়টা অ্যাড করলাম, আমরা এখানের মধ্যে এটা। তো আমরা যদি চাই আমরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আপনার সাইজ। তো সাইজেসের মধ্যে আমরা সাইজগুলোকে উল্লেখ করে দিতে পারি। তা আমরা এখানের মধ্যে 400, 800, 200 অ্যাড করেছি। তো আমরা জাস্ট এখানে লিখে দেব যে 400 পিক্সেল। 400 পিক্সেল মানে উইথ, এটা পিক্সেলে কাউন্ট হবে, এটা সবসময় মনে রাখবেন যে এখানে ডিফল্ট কিন্তু পিক্সেলে কাউন্ট হয়। তো আমরা 400 পিক্সেল, 800, সরি 8000 হয়ে গেছে, 800 পিক্সেল আর কত দেব, আর দিলাম আপনার 200 পিক্সেল। এটা তো মূলত আমরা সোর্স সেটের জন্য ইউজ করলাম। এরপর আমার এই ডিফল্ট ইমেজটা কতটুকু, তো ডিফল্ট ইমেজটা আমি শিওরলি জানি না। তো আমরা কি করি, একটা কাজ করি, ডিফল্ট ইমেজেরটাও অ্যাড করি। তো ডিফল্ট ইমেজেরটা অ্যাড করার জন্য আমরা ম্যাক্স উইথ দিয়ে দিই, যে মানে সর্বোচ্চ কত বড় হতে পারবে আমার ইমেজটা। তো আমরা ম্যাক্স উইথ ব্যবহার করে যে কোনো ইমেজের সর্বোচ্চ মানটা অ্যাড করে দিতে পারি, যে মানে সর্বোচ্চ ইমেজটা কতটুকু বড় হতে পারবে, যে কোনো ডিভাইসের সর্বোচ্চ ইমেজটা কতটুকু আমরা বড় দেখাতে পারবো। তো আমরা সর্বোচ্চ ইমেজ আমরা কত, 800, 800 আছে, সর্বোচ্চ আমরা 850 পিক্সেল দেখাতে পারবো, এর থেকে বড় ইমেজটা হবে না। এটা হয়ে গেলো একটা সিম্পল ইয়ে। এই যেমন দেখেন ব্রাউজারের জন্য এটা এখন ছোট হয়ে গেছে, কারণ আমার ব্রাউজারের মধ্যে মূলত আমার এই ইমেজটা শো হচ্ছে। এখন ডিপেন্ড করে ইমেজ আমাদের ডিফারেন্ট ডিভাইসে আমাদের ডিফারেন্ট দেখাবে। যেমন দেখেন একটা নির্দিষ্ট ইয়ার মধ্যে যাওয়ার পর, যেমন ধরেন আমরা যদি এটাকে একটা মোবাইল ডিভাইসে দেখি কীরকম হয়, ইন্সপেক্টে গিয়ে আমরা জাস্ট এখান থেকে ডিভাইস সিলেক্ট করলাম, এটাকে আমরা একটু ছোট করি, হচ্ছেও না, ডিফারেন্ট ডিভাইসে ডিফারেন্টভাবে শো হবে। সো এটা যেহেতু আমরা ব্রাউজার থেকে করছি, আরেক ঝামেলা, রেসপন্সিভনেস আসছে না। সো আমরা এখানের মধ্যে মূলত সোর্স সেটটা দিয়ে আমরা একই টাইপের অনেকগুলো ভেরিয়েন্টস অ্যাড করতে পারি। তো এটা এখন এখানে কোন ডিভাইসে কীভাবে দেখাবে সেটা আপনি ওই পিএইচপি রুলস যখন অ্যাপ্লাই করবেন তখন ইউজ করতে পারবেন। সো জিনিসটা নোট ডাউন করে রাখতে পারেন। তো এটা কারণ এটা আপনার ব্রাউজারকে বলে দেয় যে যদি কোনো ছবি বা স্ক্রিন 400 পিক্সেল, তাহলে 400 পিক্সেলের ইমেজটা দেখাবে। যেমন প্রতিটা স্ক্রিনের একটা নির্দিষ্ট মান থাকে। তো এটা কি করবে, ব্রাউজারকে বলে দিবে যে যদি কোনো ব্রাউজারের মধ্যে 400 পিক্সেলের ইমেজটা দেখানো যায় তাহলে 400 পিক্সেলের দেখাও, যদি 800 পিক্সেলের দেখানো যায় 800 পিক্সেল দেখাও, যদি 200 পিক্সেলের দেখানো যায় তাহলে 200 পিক্সেলের দেখাও। কিন্তু সকল ইমেজই আপনার 850-এর থেকে বেশি বড় হতে পারবে না ইমেজের সাইজটা। তো এই জন্য আমরা মূলত এই রুলটা অ্যাপ্লাই করলাম। তো আশা করি এতটুকু বুঝলেন। এবার আমরা, যেহেতু এটা একটা শর্ত যে সোর্স সেট একটা শর্ত, এবার আমরা এই শর্তগুলো কোথায় অ্যাপ্লাই করতে পারি বা সেকশনসের মধ্যে। যেমন আপনি ডাইরেক্ট ইমেজটাকে এভাবে ব্যবহার করবেন না, মানে ওয়েব ডেভেলপমেন্ট যখন করবেন বা ওয়েব পেজ যখন বানাবেন ডাইরেক্ট এভাবে ইমেজটাকে ব্যবহার করিয়ে না, দেখতে খুব অদ্ভুত লাগবে, কারণ সেটা কোনো বন্ধনী বা কোনো সেকশনের আন্ডারে নেই, জাস্ট ওপেন। তো ওপেন জিনিস ঝামেলার জিনিস। তো আমরা কী করবো, এটাকে একটা নির্দিষ্ট সেকশনের আন্ডার আনবো বা একটা নামকরণ করে দেবো। তো নামকরণ করার জন্য আমরা ব্যবহার করবো পিকচার ট্যাগ। তো পিকচার ট্যাগ অনেক পুরনো ট্যাগ, এটা যেমন এটা ফুল ফর্ম। তো পিকচার ট্যাগ আগে, এটা পরে আর পিক ট্যাগ করে না এরা, যেমনটা প্যারাগ্রাফের জন্য করেছে। তো পিকচার ট্যাগ সেমই রয়ে গেছে, এটা মডার্নাইজড আর হয়নি। তো পিকচার ট্যাগের একটা এক্সাম্পল দিই। ধরেন পিকচার ট্যাগের মধ্যে আমরা মূলত সোর্স ট্যাগ ব্যবহার করবো, এবং সোর্স ট্যাগ ব্যবহার করে আমরা মূলত আমাদের রুলসগুলো অর্থাৎ 4 সেট রুলসগুলো অ্যাপ্লাই করব, এবং সাথে ইমেজটাকেও এখানে শো করাবো। কারণ এটা আমাদের ব্রাউজারকে তখন বলে দেবে যে নির্দিষ্ট শর্তটা যদি পূরণ হয় তাহলে ইমেজ সোর্স থেকে ইমেজটা মিডিয়া ফাইলটা দেখাও। তো পিকচার ট্যাগের আন্ডারে আমরা প্রথমে ব্যবহার করব সোর্স ট্যাগ, কারণ আমরা একটা ফাইল দেখাচ্ছি। তো আমরা সোর্স ট্যাগ ব্যবহার করে ফাইলটা দেখাবো। সোর্স ট্যাগের মধ্যে আপনারা এখানে আমাদের সোর্স টাইপ দুইটা অপশন আছে, তো এগুলো আমরা ব্যবহার করব না কারণ আমাদের এগুলো লাগছে না। আমরা জাস্ট প্রথমে কি করব, মিডিয়া, আমরা মিডিয়া ট্যাগটাকে ব্যবহার করব।
আমরা মিডিয়া ট্যাগ ব্যবহার মিডিয়া অ্যাট্রিবিউট ব্যবহার করে এখানের মধ্যে একটা ম্যাক্স উইথ দিয়ে দিব, মানে এই লাইনে যে তো ধরেন এটা আমরা মূলত একটা বেসিক সিএসএস দিচ্ছি যে ম্যাক্স উইথ, আমরা ম্যাক্স উইথের মধ্যে দিলাম যে কত, যে ধর এক্সাম্পল 600 পিক্সেল দিলাম, যে মানে সরি 600 পিক্সেল, এবং 4 সেটটা ব্যবহার করে 4 সেট অ্যাকচুয়ালি সোর্স সেটটা আমরা ব্যবহার করে এখানের মধ্যে ইমেজের লোকেশনটা দিয়ে দেব। কি হলো, আমরা এখানের মধ্যে আমাদের ইমেজের লোকেশন, যেমন ছোট ইমেজ দিলাম ধরুন স্মল ডট পিএনজি, একটা বেসিক ইমেজের নাম দিয়ে দিলাম, কারণ আমার এখানে কোনো ইমেজ নেই সেই জন্য। এখানে কোটেশনগুলো একটু খেয়াল রাখেন। সো এটা হচ্ছে ছোট ইমেজের জন্য, তো আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করে দিই বড় ইমেজের জন্য, কারণ আমার এখানে করে সেরকম ইমেজ নেই, তো ওই জন্যই আমরা মূলত এটা করছি। সো এবার জাস্ট আমরা লিখে দিলাম বিগ ইমেজ। সো এগুলো হচ্ছে জাস্ট শর্ত, এটার আউটপুট এখানে সেরকম ভালো মতো দেখাবে না। সো আমরা দিলাম 600 থেকে 601 যান। এবার একটা এক্সপ্লেন করি, এবার আমরা আবার হ্যাঁ আরেকটা জিনিস বাকি আছে, ফল ব্যাক ইমেজ। ফল ব্যাক হচ্ছে যে ফল ব্যাকের মধ্যে আমরা জাস্ট বেসিক ইমেজটাই পেস্ট করে দেব, যে ধরেন এটা দিলাম রিয়েল ইমেজ ডট পিএনজি, কারণ আমাদের কাছে ইমেজ নেই। এবার শর্তটাকে এক্সপ্লেন করি, এখানে এখন যদি আমরা ব্রাউজারে এটা দেখি এখানে সেরকম কিছু দেখাবেও না, এই দেখানো, কারণ আমাদের কিন্তু ইমেজ নেই, আমরা ওই ইমেজটার লিঙ্কটা আর কপি করিনি। সো এবার বুঝাই, রিয়েল ইমেজ মানে হচ্ছে যে আপনার ডিফল্ট ইমেজ, মানে ডেটা হচ্ছে আপনার ফল ব্যাক ইমেজ বা ডিফল্ট ইমেজ। এখন কথা হচ্ছে যদি আপনার ডিভাইসের মধ্যে 600 পিক্সেল সাপোর্টেড হয়, তাহলে এই ইমেজটার জায়গায় মানে ডিফল্ট ইমেজের জায়গায় আপনার সোর্সের অর্থাৎ এই শর্তের অনুসারে সোর্স থেকে এই ফাইলটা দেখাবে, স্মল পিএনজি ফাইলটা দেখাবে। কিন্তু বাই চান্স 600 থেকে 1 পিক্সেলও যদি বেশি হয় তাহলে তৎক্ষণিক বড় ইমেজটা দেখাবে। কিন্তু যদি কোনো কারণে বা কোনো শর্তে এই দুটো ইমেজ লোড না হয় তাহলে আমাদের ডিফল্ট ইমেজটা আবার শো করবে। তো দিন শেষে ইমেজ ইমেজই থাকবে, বাট ব্যাকগ্রাউন্ডে সব কিছুর কাজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্ক্রিন বা ডিভাইসের রেজুলেশনের উপর বেসড করে মূলত আমাদের ইমেজটাকে চেঞ্জ হচ্ছে। তো এখানের মধ্যে আপনারা চাইলে আরও অনেকগুলো শর্ত অ্যাড করে দিতে পারেন, বাট এগুলো কীভাবে কাজ করবে, এগুলো কাজ করবে যখন আমরা পিএইচপি এখানে অ্যাপ্লাই করবো বা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করবো, মানে ঠিক মতো যাতে কাজ করে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফিগার বা ফিগ ক্যাপশন। ধরেন এই ফিগ বা ফিগ ক্যাপশনটা আমরা মূলত বেশি ব্যবহার করি ইমেজ রিলেটেড ওয়েব পেজগুলোতে। ধরেন আপনারা ধরেন কোনো পোর্টফোলিও বেসড আর্ট অর্গানাইজেশনের জন্য একটা পোর্টফোলিও পেজ ওয়েব পেজ বানালেন, যেখানের মধ্যে অনেকগুলো ইমেজ আছে, বা একটা সেকশন যেখানের মধ্যে অনেকগুলো ইমেজ আছে, আর আপনি চাচ্ছেন ওই ইমেজ গ্যালারির সব ইমেজগুলো যাতে গুগলের মধ্যে ইন্ডেক্সড হয়, তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফিগারের মধ্যে ইমেজগুলো বা সেই ইমেজের সিঙ্গেল ইমেজটার ইয়ে করতে পারেন ডেটা। তো এটার জন্য আমরা ফিগারটা ব্যবহার করব। ফিগার এটা হচ্ছে একটা মূলত কন্টেনার যেটার মধ্যে ইমেজ ও তার ক্যাপশন গ্রুপ আকারে থাকবে, যাতে সহজে ইমেজের ডেটাটা শো হয়। তো ফিগারটা অনেক সময় এক্সএমএল এর মধ্যেও ব্যবহার হয়। এক্সএমএল হচ্ছে আপনার এক্সটেনশনাল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা এইচটিএমএল এর ট্যাগগুলোকে ব্যবহার করে। তো এক্সএমএল হচ্ছে আপনার কাস্টম, ওখানে মধ্যে আপনি কাস্টম মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইয়ে বানাতে পারবেন, ট্যাগ বানাতে পারবেন। সো এক্সএমএলটাও শিখে রাখা ভালো, বেসিক এক্সএমএল বেসিক থাকলে আপনি সাইট ম্যাপ ট্যাব এগুলো তৈরি করতে পারবেন। বা এক্সএমএল বেশি ব্যবহার হয় যে আপনার ডেটা স্টোরিং আর ট্রান্সফারের জন্য, যেমন আমরা তো করে থাকি, যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যে ডেটা ট্রান্সফার জেসন আর এক্সএমএল এর মাধ্যমে হয়। আচ্ছা সেটা আলাদা বিষয়। সো ফিগারের মাধ্যমে আমরা মূলত একটা কন্টেনার বানাবো ইমেজের জন্য। ফিগার মূলত ইমেজ কন্টেনারের জন্য ইউজ হয়, যেখানের মধ্যে আমরা ইমেজ অ্যাড করলাম। তো আমরা ইমেজ দিলাম রিয়েল ইমেজ ডট পিএনজি, কারণ আমাদের কোনো ইমেজ নেই, এবং এখানে একটা অল্টারনেটিভ ট্যাগস দেব, দিস ইজ মাই রিয়েল ইমেজ। যা
এখন আমরা ইমেজের ক্যাপশন অ্যাড করব। আপনারা হয়তো জানেন নাকি জানি না, বাট এসইওর ক্ষেত্রে এবং পাঠকের সহায়তার জন্য আমরা ইমেজের মতো কতগুলো ক্যাপশন অ্যাড করি মাঝে মাঝে, যে ইমেজটা এই জায়গায় তোলা হয়েছে, ধরেন লালবাগ কেল্লার ইমেজ এটা, বা ধরেন আপনার তাজমহলের ইমেজ এটা। তো এই টাইপের ক্যাপশনসগুলো আমরা ফিগ ক্যাপশন বা ফিগার ক্যাপশনের মাধ্যমে অ্যাড করি। ফিগার ক্যাপশনের মধ্যে আমরা এটা জাস্ট একটা টেক্সট প্রিন্টের মতো, আমরা জাস্ট এখানে টেক্সট প্রিন্ট অ্যাড করে দেব যে দিস ইজ দ্য রিয়েল ইমেজ। এখন ধরেন একটু দেখি কীরকম হয়। এই যে একটা ক্যাপশন শো করছে, তো আমাদের কিন্তু ইমেজের ক্যাপশন অ্যাড করলাম। তো ইমেজের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও ইমেজের ক্যাপশন যখন আমরা জেনারেট করি তখন ব্যাক এন্ডের মধ্যে আপনার বা ফ্রন্ট এন্ডের মধ্যে ইমেজ ক্যাপশনের মাধ্যমেই দেখায়, ফিগারের মাধ্যমে। তো আমরা যখন কোনো ইমেজের ক্যাপশন অ্যাড করতে চাচ্ছি বা একটা শুধু সিঙ্গেল ইমেজের উপর কাজ করতে চাচ্ছি, তখন আমরা মূলত এই ফিগারগুলো ব্যবহার করব এবং পিকচার ট্যাগ আর ফিগার ট্যাগ এগুলো ব্যবহার করব। আশা করি এতটুকু বোঝা গিয়েছে। আরেকবার বলে দিই, ফিগার হচ্ছে একটি কন্টেনার যেটা মূলত ইমেজ এবং ক্যাপশনের গ্রুপিংয়ের উপর কাজ করে, বা একটা সিঙ্গেল ইমেজের উপর কাজ করতে হলে আপনি ফিগার ট্যাগটা ব্যবহার করতে পারেন। আর উপরে যে আমরা পিকচার ট্যাগটা ব্যবহার করলাম, এটা হচ্ছে যে পিকচার শো করানোর জন্য বা একটা সেকশন পিকচারের জন্য, ইমেজের জন্য, যে এই সেকশনের মধ্যে আপনার অনেকগুলো ইমেজ হতে পারে, বাট যেখানে ফিগারটা আমরা ব্যবহার করি সিঙ্গেল ইমেজ কাজের জন্য। এখন একটা জিনিস, এখন আপনি চাচ্ছেন যে আপনার ছবি আপনার ওয়েব পেজের মধ্যে একটা ইমেজ অনেক বেশি বড় ফাইল, ধরে নেন এই বিগ ইমেজ যেটা সেটা হচ্ছে 1 জিবির, বা ধরুন এই রিয়েল ইমেজ যেটা সেটা 1 জিবির ফাইল। আর আমি চাচ্ছি যে বড় ফাইলগুলো ধীরে ধীরে লোড হবে। তখন আমরা যা করব, আমরা জাস্ট এখানে আরেকটু স্পেস নিয়ে আমরা এখানের মধ্যে একটা উল্লেখ করব যে লোডিং লেজি। তো লোডিং লেজি দেওয়ার কারণে ওয়েব পেজটা যখন ক্রল হবে, ব্রাউজারে কি করবে, বাকি সব কিছুকে লোড করবে, আর এই ইমেজটা লোড করার জন্য একটা পার্টিকুলার টাইম নেবে। ধরে নেন যদি 1 জিবি হয়, জেনারেলি হয় না, যদি 1 জিবি ইমেজ হয় তাহলে আপনার অ্যারাউন্ড 1 মিনিট বা 2 মিনিট নেবে। যদি 100 কেবি বা 50 কেবি হয় তাহলে ন্যানো সেকেন্ডে হবে, আর যদি এমবিতে হয় তাহলে সেকেন্ডে হবে। এটা মূলত ব্রাউজারকে বলে দেবে যে ছবি তখনই লোড করো যখন ব্যবহারকারী স্ক্রোল করবে। এটা আরও সহজভাবে বুঝেন। এতে করে কি হবে, যেমন ধরেন এতে করে আমরা ধরেন কোন একটা ওয়েব পেজে যাই, হ্যাঁ আমার ওয়েব পেজটার নামও ভুলে গেলাম, আচ্ছা সমস্যা নেই, ধরুন যে কোনো একটা ওয়েব পেজে গেলাম, নিচের অংশটুকু এটা তখনই লোড করবে। আচ্ছা হ্যাঁ দাঁড়ান, নিচের অংশটুকু এটা তখনই লোড করবে যখন আপনি ওখানে স্ক্রোল করবেন। সবার আগে উপরের অংশটুকুকে এটা লোড করবে। যেমন ধরেন এখানে আমার উপরের অংশটুকু লোড হচ্ছে, এই যে যেমন ধরেন এই আগে সবার আগে এখানে লোড হবে, এরপর যখন আমি স্ক্রোল করব তখন এখানে লোড হবে। এই যেমন এখন এখানে লোড হচ্ছে। এখন যখন আমি নিচে স্ক্রোল করব, এই তখন নিচের অংশটুকুতে কাজ শুরু হয়েছে। এই জিনিসগুলোতে আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটা রিডিউস হবে। তো লোডিং টাইমটা যাতে রিডিউস হয় সেই জন্য মূলত আমরা এই জিনিসটা করে থাকি ভারী ইমেজগুলোর ক্ষেত্রে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা মূলত ছিল যে আপনাদের এই হাইপারলিঙ্ক আর ইমেজ ট্যাগের উপর, কারণ এইচটিএমএল এর মধ্যে ট্যাগ ব্যবহার করে আমরা এগুলো সব কিছু করি। আর এইচটিএমএলটা আরও ভালোভাবে শিখতে পারবেন যখন এখানে মধ্যে আপনারা সিএসএস অ্যাপ্লাই করবেন। তো আমরা কিছু কিছু সিএসএস অ্যাপ্লাই করে দেখালাম, যেমন এটা দেখতে কীরকম লাগে। আর নাহলে জাস্ট এইচটিএমএল দেখতে এরকমই, এখানে আপনারা 10-20 লাইন লিখবেন ঠিকই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যখন আপনারা এখানে যাবেন তখন এখানের মধ্যে জাস্ট একটা ইমেজই দেখালো বা একটা পেজই দেখালো। আশা করি এতটুকু বোঝা গেল। সো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। এমনি কোনো কি কোয়েশ্চেন আছে? কোনো যদি কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, এখানে সেরকম কোনো প্রবলেম নেই। হ্যাঁ ওকে, একজন লেফট হয়ে গেল। আচ্ছা মানে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, কারণ এইচটিএমএল অতটা কঠিন না, খুবই সহজ। আপনাকে জাস্ট এগুলো নোট ডাউন করে রাখতে হবে কখন কী ব্যবহার করবেন। আর মেইন কথা হচ্ছে এইচটিএমএল এর কিছু বেসিক ট্যাগটা মনে রাখবেন। আমি সবসময় বলি এইচটিএমএল এর কিছু বেসিক ট্যাগ আছে যেগুলোকে আপনারা সবসময় অ্যাপ্লাই করবেন,
বা বলতে পারেন সব প্রজেক্টেই অ্যাপ্লাই করবেন, সেই ট্যাগগুলোই শুধু মনে রাখলে হচ্ছে। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। এটা হচ্ছে আপনার এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। এটা কালকের ক্লাসেও বলে দিয়েছিলাম। এই এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার এবং এই যাবতীয় বাকি যত কিছু আছে সব কিছু হবে আপনার বডি ট্যাগে। বডি ট্যাগের মধ্যে এখন ধরেন আপনার এইচটিএমএল এর যদি হেডার আপনি বানান, তাহলে আপনি সেটা বানাবেন যে হেডার ট্যাগ ব্যবহার করে, মানে মাথা। এবার যদি আপনি বডি বানান, তাহলে সেই বডিটা তৈরি করার জন্য আপনি ব্যবহার করবেন মেইন, মানে যেখানে আপনার সব ছবি লেখা সব কিছু হবে মেইন ট্যাগের মধ্যে। আর ফুটার তৈরি করার জন্য আপনি ফুটার ট্যাগ ব্যবহার করবেন। বাস এই জিনিসটা আপনি মনে রাখেন, এইচটিএমএল এ আর কিছু আপনাকে সেরকম শিখতে হচ্ছে না। এবার এখানের মধ্যে আপনি যদি হেডারের মধ্যে লোগো অ্যাড করতে চান, তাহলে ইমেজ ট্যাগ ব্যবহার করে লোগো অ্যাড করেন। মেনু যদি অ্যাড করতে চান, তাহলে আপনি ব্যবহার করবেন যে ন্যাভ, মানে নেভিগেশন বার, ন্যাভ ব্যবহার করে আপনি মেনু অ্যাড করতে পারবেন। লোগো অ্যাড করার জন্য আপনি ব্যবহার করবেন ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যে লোগো ডট পিএনজি এবং সিএসএস ব্যবহার করে একটু স্টাইলিং করতে পারবেন। মেইনের মধ্যে হবে যে অল কন্টেন্ট। ফুটারের মধ্যে হবে যে আপনার নিউজ ফিড, কপিরাইট, বা ধরেন ছোট্ট শর্ট ডিসক্রিপশন, বা বলেন সাইট ম্যাপ, এই টাইপের জিনিসগুলো এখানে লিখতে পারেন কপি রাইট। ওকে, বাস এটাই হচ্ছে মূলত এইচটিএমএল একটা বেসিক স্ট্রাকচার। এখানের মধ্যে সেরকম আহামরি সেরকম অত কঠিন কিছু নেই, জাস্ট আপনাকে নোট ডাউন রাখতে হবে যে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে আমাকে সকল এলিমেন্টসগুলো অ্যাড করতে হবে, কঠিন কিছু না। যেমন এই যে আপনাদের এই যে রুটিনটা যেটা বানালাম, এই রুটিনটা হচ্ছে একটা বেসিক এইচটিএমএল স্ট্রাকচার। আমরা এই স্ট্রাকচারের মধ্যে শুধু টেক্সটগুলো বসিয়ে গেছি, আর যা যা একটু বেসিক সিএসএস দিয়েছি যাতে মানে দেখতে সুন্দর লাগে। তো যেমন দেখেন, এখন যদি আমরা এটাকে সোর্স পেজে যাই, এই দেখেন প্রথমে আমরা কী করছি, এই জাস্ট টেক্সট, এটা হচ্ছে উপরে সিএসএস লাইনটা উপরের দিকে আমরা করছি। এই যেমন দেখেন জাস্ট আমরা এখানে টেক্সট বসিয়ে গেছি, শুধু টেক্সট, সব টেক্সট। এরপর এখানে এসে একটু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলাম, কারণ আমরা এখান থেকে পিডিএফ জেনারেট করাচ্ছি। তো আমরা জাস্ট একটা বেসিক জাভাস্ক্রিপ্ট লিখলাম। এটা অতটা কঠিনও না, এটা একদম সিম্পল জাভাস্ক্রিপ্ট। তো এটা আপনাদের ক্লাসের মধ্যে শিখাবে আপনাকে মোহাম্মদ স্যার, নলে হিমাংশু স্যারে শিখাবে। সো এখানে জাস্ট কঠিন কিছু না, জাস্ট সিম্পল এইচটিএমএল, দেখতে সিম্পল। এই এতটুকুর মধ্যে টোটাল 194 লাইন হয়ে গেছে। বাট এখানে এটা লিখতে বেশি বেশি আমার কত, অ্যারাউন্ড আপনার 6-7 মিনিটের কাছাকাছি লাগছে। মানে না, অ্যাকচুয়ালি 6-7 মিনিট না, অ্যারাউন্ড আপনার ধরেন আধা ঘন্টায় হিসাব করলাম, কারণ এখানের মধ্যে কিছু ডিবাগিং করতে হয়েছে কিছু প্রবলেমের জন্য। তো এগুলোই কঠিন না, এইচটিএমএল সহজ, আপনার সিএসএস সহজ। মূলত একটু যদি কঠিন ধরতে পারেন, কঠিন হচ্ছে যে আপনার একটু জাভাস্ক্রিপ্ট। যেমন জাভাস্ক্রিপ্টটা একটু আপনার জন্য টাফ হতে পারে, কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনার মেথড, ক্লাস এগুলো অ্যাড হবে, এছাড়া ফাংশন বিল্ডিং অ্যাড হবে। সিমিলারলি পিএইচপির ক্ষেত্রেও আপনার এগুলো অ্যাড হবে। বাট পিএইচপিটা আপনার জন্য একটু সহজ হবে, কারণ পিএইচপির মধ্যে আমরা অনেক জায়গায় এইচটিএমএল এর এলিমেন্টসগুলোকে ব্যবহার করি, যেমন ধরুন ডিভ, সেকশন, এগুলো ব্যবহার করি। সো আজকের ক্লাসটা মূলত এতটুকুই ছিল, এবং আজকের ক্লাসে মূলত আমরা এগুলোই দেখাতে চেয়েছিলাম। সো আসলে কারণ আজকে তো সেরকম কেউ যোগও হয়নি, নইলে হয়তো আমরা আরেকটু ফার্দার কিছু করানোর চেষ্টা করতাম। সো এমনি আপনাদের রেকর্ডিং ক্লাসটা থাকবে, ফেসবুকে আমরা রেকর্ডিং ক্লাসটা দিয়ে দেব। সো আজকের ক্লাসটা এতটুকুই, আপনাদের রেকর্ডিং ক্লাসটা দিয়ে দেওয়া হবে, কারণ অলরেডি অনেক কম স্টুডেন্টই যোগ হলো আজকের ক্লাসটাতে। হতে পারে টাইমিংয়ের কোনো প্রবলেম। এমনি কোন টাইমটা ভালো হবে দেখি আমরা, সেটা ওখানে আমাদের একটা গ্রুপের মধ্যে মেসেজ দেবো যে মানে কোন টাইমে ক্লাস করালে বেশি ভালো হবে। কারণ 8টার দিকে করে আমরা ক্লাস স্টার্ট করলে অনেক কম স্টুডেন্টই জয়েন হয়। যেমন আমরা আগে সকালের দিকেও করাতাম, তো সকালের দিকে স্টুডেন্ট ভালো জয়েন হতো। বাট এর লাস্ট লাস্ট ব্যাচটার মধ্যে কিছু যারা জয়েন হয়েছিল তারা সবাই ওয়ার্কিং ম্যান ছিল, তো দেখতে জয়েন হতো। সো আজকের ক্লাসটা এতটুকুই, থ্যাংক ইউ। আপনাদের রেকর্ডিং ক্লাসটা দিয়ে দেবো।